দর্শক, স্বাগত এমএলএফ জিজ্ঞাসায়। আজ আপনাদের সাথে আছি আমি মিঠুন মুস্তাফিজ। বরাবরের মতোই মাল্টি লেভেল মার্কেটিং, ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস নিয়ে সাম্প্রতিককালে বেশ কিছু প্রশ্নের সৃষ্টি হয়। সেসব বিষয়ে খোলামেলা আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানাই বাংলাদেশের মাল্টি লেভেল মার্কেটিং, ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক বিজনেসের অন্যতম পথিকৃৎ ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিনকে। আজও আমরা তাকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়ে বিস্তর আলোচনা করার জন্য। মিস্টার আমিন, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই। ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করছি। গণমাধ্যমের কয়েকটি রিপোর্ট হয়েছে শেষকালে, একদম সাম্প্রতিক কিছু রিপোর্ট, সেগুলো নিয়ে আমরা কথা বলা শুরু করবো। বলা হচ্ছে যে ডেস্টিনির কর্মকর্তারা লন্ডনে বিরোধী দলীয় নেতা অর্থাৎ বিএনপির কোন নেতার সাথে ডেস্টিনির সাথে যারা জড়িত তাদের কর্ণধারদের কেউ আপনি সহ অন্যরা যোগাযোগের চেষ্টা করেছেন, সাক্ষাৎ করার চেষ্টা করেছেন। প্রথম কথা হচ্ছে এই তথ্যটি একেবারে বানোয়াট, অতি কাল্পনিক এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি এটাকে দুই ভাবে বলবো। এই খবরটি আমিও পড়েছি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে গণমাধ্যম এবং যে সংবাদদাতা এই সংবাদটি পরিবেশন করেছিলেন উনি অতি উৎসাহী, এবং এতদিন পরে আমার এরকম বিশ্বাস করার একটা কারণ তৈরি হয়েছে। উনি হয়তো আমাদেরকে ওনার ব্যক্তিগত অপোনেন্ট হিসেবে নিয়েছেন, সংবাদ পরিবেশন না। যাই হোক, আমি ওনাকে আমার তরফ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি, কারণ আমি অভ্যস্ত এই ধরনের অভিযোগ শোনা। প্রথমত এই কথাটি সরকারকে বিভ্রান্ত করা, সরকারকে উত্তেজিত করা আমাদের বিরুদ্ধে, যাতে সরকার মাথা গরম করে কিছু করে বসে। আপনি যদি খেয়াল করেন আরো অনেকগুলো নিউজ এভাবে আছে। অতি উৎসাহী এই ধরনের কথা, এর সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই। এবং আমরা কেউ এখানে রাজনীতি করা তো দূরের কথা, রাজনীতিবিদদের সাথে কথা বলারও সময় নেই। লন্ডনটা অনেক দূরের জিনিস। তবে আমি মনে করি যেহেতু খবরটি এভাবে এসেছে, গোয়েন্দা সংস্থা যদি চান তাহলে যিনি এই সংবাদটি পরিবেশন করেছেন সেখান থেকে লেজ ধরে টান দিলে মাথা বেরিয়ে আসবে। আমি বলতে চাইছি যিনি পরিবেশন করেছেন তাকেই যদি ইন্টারোগেশন করা হয় এবং তাকে যদি যাচাই বাছাই করা হয়, উনি বোধহয় সঠিক খবরটি দিতে পারবেন, কারণ ওনার কাছে আমার মনে হচ্ছে সব খবরই আছে, আমার কাছে নেই। আর একটি প্রশ্ন হচ্ছে যে রোববার ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান অর্থাৎ আপনি সহ আর ঊর্ধ্বতন কর্মকর্তারা অর্থমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন। তিনি দেখা করেননি, বরঞ্চ তার সাথে যে দেখা করার প্রক্রিয়াটা, একে তিনি স্টেপ এক ধরনের একটা শব্দ ব্যবহার করেছেন, উনি প্রতারণা কথাটি ব্যবহার করেছেন। আমি এই বিষয়টা নিয়ে এইভাবে বলবো, আমরা যেদিন আমরা গিয়েছিলাম, আমরা এইভাবে গিয়েছিলাম, এখানে লেখা আছে, আমি দেখছি সিলেটের এক ছাত্রলীগ, আমি ছাত্রলীগ কিনা জানি না, আমাদের অনেক পরিবেশক আছে সিলেটে, হাজার হাজার লাখ লাখ। সেখান থেকে দুজন পরিবেশক, একজন ঢাকাতে এবং যিনি ঢাকাতে আছেন তিনি ওর আপলাইন, তারা দুজন আমাদের চেয়ারম্যান হোসেন সাহেবকে জানিয়েছেন যে আপনারা চাইলে আমরা ওনার সাথে একটু এই বিষয়ে খোলামেলা কথা বলার জন্য, আপনাদের আত্মপক্ষ সমর্থন করার জন্য, কারণ অভিযোগ এসেছে আপনারা অনেক কিছু করেছেন। তখন এই বিষয়ে আমি যতদূর জানি আর কি, কারণ বিষয়টা তো আমি যোগাযোগ করিনি, সেই পরিবেশক করেছিল, সেই পরিবেশক করে জানিয়ে যে হ্যাঁ আপনাদের বিষয়ে কিছু ট্যাক্সের কিছু কাগজপত্র আপনারা কি করেছেন না করেছেন এই বিষয়গুলো একটা হাইলাইটস শুনতে চান আপনারা। আমরা দেখলাম যে ব্যাপারটা একেবারে গতানুগতিক কল, যেমন দুদক এইভাবে আমাদের কাছে জানতে চেয়েছে, এনবিআর জানতে চেয়েছে, সিআইডি জানতে চেয়েছে, এসবি জানতে চেয়েছে, সবাই জানতে চেয়েছে। আমরা ব্যাপারটাকে ঠিক ওইভাবে নিয়েছি। তখন আমরা ভাবলাম এটা প্রফেশনাল সাক্ষাৎ হওয়া উচিত। সেই ক্ষেত্রে আমরা তখন তাদেরকে জানালাম আমরা কয়জন যেতে পারি, এবং সেই পরিবেশকে বললো যে আপনারা 4 জন যেতে পারেন। এবং সেখানে 4 জনের মধ্যে গ্রুপের প্রেসিডেন্ট হারুন, আমি গ্রুপের চেয়ারম্যান হিসাবে, এবং ডেস্টিনি লিমিটেডের চেয়ারম্যান। এবং যেহেতু আমি শুনেছি ট্যাক্স দিয়েছি কত, আমরা কি ধরনের ব্যবসা করি, এই বিষয়ে একটা ছোটখাটো একটা ব্রিফিং দিতে হবে। তারপরে আমরা ওনার থেকে চাইবো যে আমরা আসলে কিভাবে সাবমিশনটা অর্থ মন্ত্রণালয়কে দেবো, কারণ আমি যতদূর জানি পুরো জিনিসটা অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে হচ্ছে। এবং আমরা যথারীতি যাওয়ার জন্য প্রস্তুতি দিয়ে গিয়েছি, এবং আমাদের এটা যে কোনো ধরনের আমাদের তরফ থেকে যাওয়া না, এটার মূল প্রধান প্রমাণ হচ্ছে ওই দিন সচিবালয়ের গেটে আমাদের 4 জনের জন্য 4টা পাসও ইস্যু হয়েছে।
এবং ফরচুনেটলি আমরা ওই পাশও নিয়ে এবং যথারীতি আমাদের গাড়ি ড্রাইভ করে আমরা ভিতরে ঢুকেছি। এখনো সচিবালয়ের আপনার ভিডিও ক্যামেরা আছে, এটা যদি একটু দেখার চেষ্টা করে দেখবেন যে সেন্ট্রিয়ায় আমাদেরকে রিসিভ করেছে, আমরা ভিতরে গাড়ি নিয়ে গেছি এবং আমরা যথারীতি অর্থমন্ত্রী মহোদয়ের সেখানে গিয়ে আমরা আপনার ইয়েতে বসলাম, আপনার ওয়েটিং রুমে বসলাম এবং ওনার যে পিএস আছেন উনি এসে আমাদেরকে ইয়ে করলেন, অ্যাকনোলেজ করলেন, পরিচয় করে দিলেন। আমরা বসে আছি এবং আমরা খবর পাঠিয়েছি যে উনি দেখেছেন, আমরা আছি। আমাদেরকে জানানো হয়েছে সেখানে তৎসময় খুলনার একজন মেয়র আছেন, ওনার সাথে কথা বলছেন উনি ব্যস্ত, এবং জানানো হয়েছে খুলনার মেয়রের সাথে কথা বলার পরে আরেকজন এমপি আছেন, এমপি সাহেবের সাথে কথা বলার পরেই আপনাদের সাথে আমাদের সাথে কথা হবে। হঠাৎ করে আমি দেখি যে ঝটিকা থেকে আপনার কতগুলো গণমাধ্যমের ক্যামেরা এসে হাজির, আমরা জানি ওরা ক্যামেরা মন্ত্রণালয়ে তারা থাকে এইসব সময়, এবং একজন ঢুকে আমার সাথে হাতও মিলালো। আমার মনে নেই কোন চ্যানেলের মধ্যে, আমরা গতানুগতিক ভাবে আছি। আমরা প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে আবার ওই ভদ্রলোক পরিবেশকে জানালেন যে আর একটু দেরি হবে, আপনাদের সমস্যা হলে তাহলে আমরা আরেকদিন অ্যাপয়েন্টমেন্ট করি। আমরা বললাম ফাইন, চলো তাহলে যাই, কোনো সমস্যা নেই, কারণ তুমি ডাকলা, আবার তুমি বলতেছো যে আরেকদিন হলে ভালো হয়। আমরা যাক স্বাভাবিকভাবে আবার বেরিয়ে আসছি। সত্য কথা বলতে কি, অর্থমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের কোনো সরাসরি যোগাযোগ হয়নি, ওই ভদ্র পরিবেশক সেই ব্যবস্থা করেছে। এখন প্রশ্ন হলো, আমরা যখন বেরিয়ে আসলাম তখন আমরা দেখলাম খুব আপত্তিকর ভাবে আমাদের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে ছবিটা। এক পর্যায়ে আমাদের প্রেসিডেন্ট কমেন্টই করলেন যে আপনারা আমার অনুমতি নিয়ে আমার ইয়ে করা উচিত। যাক, আমরা সব যথারীতি চলে আসছি, আমাদের কোনো এই ব্যাপারে কোনো ক্ষোভও নাই, আবার এমন কোনো ব্যাপার আছে, কারণ আমরা তো এটা একটা রেগুলার রুটিন ওয়ার্ক, আরেকদিন ডাকবে না। আর আমরা এটাকে কিন্তু ব্যক্তিগত সাক্ষাৎ হিসেবে দেখিনি, একেবারে প্রফেশনাল। কারণ ব্যক্তিগত সাক্ষাৎ যদি হতো তাহলে উনি বাসায় ডাকতেন। আমরা জানি এটা প্রফেশনাল সমনের মতো, যে আমাদেরকে কল করা হচ্ছে, উই হ্যাভ টু সাবমিট আওয়ার সাইড, আমাদেরকে বলতে হবে হোয়াট উই আর ডুইং। এটা জানতে চাইতে পারেন, এটা অর্থমন্ত্রী যে জানতে চাইতে পারেন, এটা কিন্তু ওনার এখতিয়ার আছে। আপনারা আবারও যদি ডাকেন, আমি মনে করি ওনার এই ডাকার এখতিয়ারও আছে। এটা মানে এমন না যে উনি আমাদেরকে এখতিয়ার বাইরে ডাকবেন। ওই দিন সাক্ষাৎ না আপনি যে কারণে আপনারা কি হতাশ? না, আমরা তো বলছি এখনো যে কোনো সময় উনি কেন, সরকারের যে কোনো গণপ্রশাসন, যে কোনো জনপ্রশাসন আমাদেরকে একদিনের দুর্যোগ দিয়ে রাখলে হবে। আমরা আছি, আমরা তো বলেছি আগে, আমরা আমাদেরকে তুলে ধরতে চাই সবার কাছে। আমাদের সবচেয়ে বড় সিক্রেট হলো আমাদের কোনো সিক্রেট নাই। আপনারা কি এরই মধ্যে সরকারের কয়েকজন মন্ত্রী উপদেষ্টার সাথে যোগাযোগের জোর চেষ্টা, এই কথাটা সত্যি না, তারা তো ভালো করেই জানেন এই বিষয়গুলো। মন্ত্রী একমাত্র অর্থমন্ত্রী মহোদয়ের দপ্তর ছাড়া আর কোথাও আমাদের অফিসিয়ালি যাওয়ার কোনো কারণ পড়ে না। কারণ অভিযোগটা উঠেছে কোত্থেকে আপনাকে বুঝতে হবে। এই অভিযোগটা প্রথম উঠেছে বাংলাদেশ ব্যাংকের একটি পর্যবেক্ষণ রিপোর্ট থেকে, এবং বাংলাদেশ ব্যাংক আন্ডার দি মিনিস্ট্রি অফ ফিনান্স। তাহলে আমরা কিন্তু মিনিস্ট্রি অফ ফিনান্সের বিবাদী, মিনিস্ট্রি অফ ফিনান্স হচ্ছে বাদী, তো বাদীর সাথে বিবাদী দেখা করতে যাবে। এছাড়া অন্য কোনো মন্ত্রণালয় আমাদের কোনো কাজ নেই, কারণ আমাদেরকে সহবাগ অধিদপ্তরে ডাক দেয়নি, আমাদেরকে বাণিজ্য মন্ত্রণালয় ডাক দেয়নি। ডাক দিলে আমরা সেখানেও যেতাম। আর যে মন্ত্রীদের কাছে যাওয়া, আমাদেরও বা সময় কই, ওনাদেরও বা সময় কোথায়? আপনারা কি কখনো বাণিজ্য মন্ত্রণালয়ের মতামত অনুসারে বাংলাদেশ ব্যাংকের কাছে মানি লন্ডারিং এর বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য জানতে চেয়েছিলেন? তেমন একটি প্রশ্ন না, আমরা কখনো চাইনি। দেখেন, মানি লন্ডারিং এর ব্যাপারটা আমি বুঝিয়ে বলি কোত্থেকে আসছে। ধারণা করা হচ্ছিল, কিছু কিছু গণমাধ্যমের মাধ্যমে ধারণা করা হয়েছিল যে আমরা বিদেশ থেকে পণ্য আমদানির নামে ওভার প্রাইস করে 2 টাকার জিনিসকে 3 টাকা করে 1 টাকা করে সরিয়ে নিয়েছি, এই কথাটা বলা হয়েছিল। তাই এটার উত্তর কিন্তু আমি এই এমএলএম জিজ্ঞাসাতে কিন্তু একটু উত্তর দিয়েছি। আমি বলেছি ওই সংশ্লিষ্ট ইয়েগুলো, আপনার জনপ্রশাসনের যারা দায়িত্ব আছেন, তারা ঠিক আমরা যেখান থেকে ইম্পোর্ট করি সেখান থেকে তারা একটা কোটেশন নিয়ে মেলানোর চেষ্টা করুক, আমাদের কোটেশন আর ওনাদের কোটেশন ম্যাচ করে কিনা। ওটা ম্যাচ না করলে বোঝা যাবে মানি লন্ডারিং হয়েছিল, আর ম্যাচ করলে তো কোনো কথাই নেই। আর আমাদেরটা যদি কম হয়, ওনাদেরটা যদি বেশি হয়, তাহলে বোঝা যাবে আমরা বেটার বার্গেন করে প্রোডাক্ট নিচ্ছি। এছাড়া ভারতীয় শিল্পী শাহরুখ খান এবং ট্রাইনেশন বিগ শোর সময় আরো যে ভারতীয় তারকাদের নিয়ে আসা হলো, তাদেরকে পেমেন্টটা কিভাবে দেওয়া হয়েছিল? আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বলা হচ্ছে যে মানি লন্ডারিং না, আমরা ভারতীয় শিল্পী যিনি আসছেন শাহরুখ খান, তাদেরকে আমরা আনিনি। আপনি খেয়াল করেছেন
ওই পুরো প্রোগ্রামটা কিন্তু বৈশাখী টেলিভিশন কিন্তু ধারণ করে দেখিয়েছিল। আমরা যদি আনতাম তাহলে একটি বারও হলো স্টেজে এই কথাটা আসতো যে এই প্রোগ্রাম এই যাদেরকে এনেছে তারা ডেস্টিনি গ্রুপ বলা হতো। মূল ব্যাপারটা হচ্ছে আমরা একটি স্থানীয় ইভেন্ট ম্যানেজমেন্ট, আপনারা জানেন খুব নাম করা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট অন্তর শোবিজ, তারা এই পুরো কাজটা করেছেন শাহরুখ খান করেন। আমরা কি করেছি, আমরা ওই আরো 10-12 জনেরও স্পন্সরশিপ ছিল, আমরা হয়েছি গ্র্যান্ড স্পন্সর। আমরা শুধু আমাদের প্রোডাক্ট এবং পণ্যের বিজ্ঞাপনের উদ্দেশ্যে আমরা এটার স্পন্সর হয়েছিলাম কত বোধহয় 3 কোটি টাকা। এবং আমি যতদূর জানি আমরা যখন এটা স্পন্সর করেছি আমরা আমাদের প্রযোজ্য ট্যাক্স দিয়েছি, আবার অন্তর সবুজে কিন্তু তাদের প্রযোজ্য ভ্যাট দিয়েছে। সুতরাং আমরা ওই শোটাকে স্পন্সর করা ছাড়া শাহরুখ খানকে আমি কোনোদিন কন্ট্যাক্ট করার প্রশ্ন ওঠে না, কারণ আমি তার কন্ট্যাক্ট নাম্বার জানি না, আমাকে সে চিনে না। আমি বিপিএল এ দেওয়া অর্থের যোগান। আচ্ছা, বিপিএল টা কিন্তু স্থানীয়ভাবে যেটা গেমস অন বলে যে একটা সংগঠন আছে বাংলাদেশে যারা বিপিএল কে অ্যারেঞ্জ করে, আমরা গেমস অন কে ট্যাক্স ডিডাক্ট করে প্রযোজ্য অর্থটাই দিয়েছি, আর ট্যাক্সের অংশটুকু কিন্তু এনবিআর জমা দেওয়া আছে, সেখানে আমরা ট্যাক্স কেটে রেখেছি। গেমস অন ছিল টোটালি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট, যারা আপনার জানেন আপনার ভারতে কিন্তু আইপিএল কে তারা ইয়ে করে, বাংলাদেশে বিপিএল কে করেছিল। এটা টোটালি একটা স্পন্সরশিপ। আমি একটা কথা বলি, আমরা স্পন্সর করেছি, এটা যদি গণমাধ্যম যদি এটাকে একটা অপরাধ হিসাবে নেয়, আমি একটা সম্ভাবনার কথা বলবো, আগামীতে আমার মনে হয় না কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি কোন স্পোর্টস কোন কালচারাল প্রোগ্রামকে আর স্পন্সর করা উচিত, তা না হলে তাদের অবস্থা আমার চাইতে খারাপ হবে। স্বাধীনতা জাতীয় দিবসে তো আমরা ডেস্টিনিকে স্পন্সর করতে দেখেছি, হ্যাঁ সেটি নিয়ে প্রশ্ন হচ্ছে না। আমরা সেটাই তো বলছি, আমরা বিজয় দিবসে স্পন্সর করেছি, আমরা স্বাধীনতা স্পন্সর, আমরা ফুটবল লিগে স্পন্সর করেছি, আমরা কিন্তু সিডর যে আপনার ইয়ে হয়েছে শরণখোলাতে যে 2টি সাইক্লিং সেন্টার করেছি, আমরা সেখানেও 3 কোটি টাকা দিয়ে করেছি, ওগুলো কিন্তু গণমাধ্যম বলছে না। তারপরে আমরা 1 লক্ষ কম্বল ইয়ে করেছি আপনার গত বছর ইয়েতে আপনার শীতে, সেটাও বলছে না। আমরা যেমন এফবিসিসি এর একটা প্রোগ্রামকে আমরা স্পন্সর করেছি 15 লক্ষ টাকা, সেটা নিয়ে কথা বলছে না। অ্যাকচুয়ালি আমার ধারণা কি জানেন, আমরা কি একটি ভালো কাজ করিনি? আমার একটা প্রশ্ন সেই গণমাধ্যমকে, আমরা কি একটি ভালো কাজ করিনি? একটা ভালো কাজ নিয়ে কোনোদিন কথা বলেছে? আমরা এই প্রশ্নটি নিয়ে বিরতিতে যাবো, এরপর আমরা আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এমএলএম জিজ্ঞাসা, কথা বলছেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পর এক্ষুনি ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন আশা করি। I 4 3 2 1 0 অ্যাকশন। নতুন এই অনুষ্ঠানে আমাদের চলচ্চিত্র জগতের ভেতরের বাইরের অনেক গল্প, শেষ দৃশ্য পর্যন্ত মানুষ এই জড়িয়ে চলেছে। আসসালামু আলাইকুম। কি আপনি? অন্য 10টা ছবির থেকে নামটা একটি ছবির আলাদা। চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান হলিউড চর্চা সেখানে দেখবেন বৈশাখী টেলিভিশনে। দর্শক দেখছেন এমএলএম জিজ্ঞাসা, বিরতির পর সঙ্গে থাকার জন্য আরো একবার ধন্যবাদ জানাই। কথা বলছি ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিনের সঙ্গে। আমরা বিরতির আগে যে বিষয়টি নিয়ে প্রশ্ন করেছিলাম বা আপনি আলোচনা করছিলেন, এরপরেই যে বিষয়টি জানানো প্রয়োজন বা জানা প্রয়োজন সেটি হচ্ছে যে পরিবেশ অধিদপ্তরের কোন ধরনের ছাড়পত্র ছাড়া আপনারা কি পাউলোনিয়ান 80,000 চীন থেকে এই গাছ আমদানি করেছেন? এটা আসলে সম্ভব না, এটা একেবারে একটা আমি বলবো যে ভুল তথ্য, এবং এই তথ্যটা কোথা থেকে পেয়েছেন আমি জানি না। তবে আমি যেটা জানি সেটা হচ্ছে আমার পারচেজ ডিপার্টমেন্ট আমাকে বলেছে আমরা স্যাম্পলের মতো অনেকটা মানে যেটাকে বলা হয় ট্রায়াল হিসাবে আমাদেরকে বলা হয়েছে মাত্র 25,000 স্ট্যাম্প, যেটা রুট স্ট্যাম্প বলেন, এটা আমদানি করার জন্য যেটাকে বলা হয় ইম্পোর্ট পারমিশন, আইপিও, এটা আমরা পেয়েছি খামার বাড়ি থেকে। পেয়ে আমরা এটাকে আনুষ্ঠানিকভাবে আনিছি। আমরা কিন্তু 25,000 আনতে পারিনি, আনা হয়েছে 21,000, এবং এই 21,000কে এক্সপেরিমেন্টাল আমাদের যারা নিজস্ব লোক
তারা যার যার অবস্থানে এটাকে প্লান্টেশন করেছে। আপনারা আমাদের দৈনিক ডেস্টিনি পত্রিকা দেখেছেন, তারা প্লান্টেশন করছে। আরেকটা জিনিস হচ্ছে, যেই মন্ত্রণালয় থেকে যেই সংস্থার থেকে পারমিশন নেওয়ার নিয়ম, এটা আমরা ভালো করেই জানি। সুতরাং এখানে সরকারি কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্য প্রণোদিত কথা না বললেই ভালো হয়। কারণ আপনার একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দেশটা কিন্তু স্বাধীন হয়েছে 40 বছর। 40 বছর কিন্তু একটি দেশের উন্নয়নের জন্য অনেক বেশি সময়। আপনি বুঝতে পারেন এই ধরনের বিভ্রান্তিমূলক বাধা আমাদের উন্নয়নের বাধা হয়ে দাঁড়িয়েছে। এই গাছের ভয়াবহতা বা বিশেষত্ব সম্পর্কে আপনি কতটুকু জানেন? কারণ বলা হচ্ছে গাছ অধিক পরিমাণে মোটা হয়, অধিক পানি শোষণ করে, আশপাশের গাছগুলোকে বাড়তে দেয় না, আশপাশের গাছগুলো মারা যায়, এবং এই কারণে চীন থেকে এই গাছ আমদানি নিষিদ্ধ করা। সবগুলোই মিথ্যা তথ্য। বরং আমি বলবো, এই গাছ যে লাগানো যায়, এটা যে ভালো পরিবেশের বিপর্যয় থেকে রক্ষা করতে পারে, এই বিষয়ে আমি আগেও বলেছি একটা অনুষ্ঠানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগ থেকে আমরা একটি পেয়েছি, রিকমেন্ডেশন লেটার পেয়েছি, এবং সেটা আমাদের কাছে অ্যানালাইসিস আছে। আর একটা কথা বলি, চায়না থেকে এই গাছ আমদানি করার জন্য ইতিমধ্যে যে নিষিদ্ধ করা হয়েছে, আমরা সেই ইয়েটা চাই, সেই তথ্যটা চাই। আমি যতদূর জানি, চায়না, অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা, এই সমস্ত দেশে ইদানিং কাল যেটা হচ্ছে, মধ্যপ্রাচ্যে এবং আপনার মালয়েশিয়াতে এবং পাশের দেশ আপনার যেটাকে বলে মায়ানমারে পর্যন্ত অফার আসছে যে এই গাছটা প্লান্টেশন করার জন্য। যারা এই কথাগুলো বলছেন, দুটো কারণে বলতে পারেন। প্রথম কারণটা হচ্ছে তাদের তথ্য অনেক জানার কম জানেন। আরেকটা হতে পারে উদ্দেশ্য প্রণোদিত। এই গাছ আমদানিটা নিষিদ্ধ কে করলো? কার এখতিয়ার এটা? বাণিজ্য মন্ত্রণালয় না পরিবেশ মন্ত্রণালয়? নিষিদ্ধ করেনি, তারা শুধু বলেছিল শুরুর দিকে এই গাছটা আমদানি করতে হলে ওয়েট করতে হবে, আমরা করে একটা চাই, রিকমেন্ডেশন চাই। এবং তখন আমাদেরকে বলা হয়েছিল যে আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে, বোটানি ডিপার্টমেন্ট থেকে যদি আমি দেখাতে পারি, সেটা আনার পরেই যথারীতি ট্রায়াল প্যাকেট বলে যেটাকে, 25,000 পিসের একটা আইপিও দেওয়া হয়েছে এবং এটাকে বৈধভাবে আমদানি করা হয়েছে। এবং এটা যে যথাযথ যে সমস্ত সংশ্লিষ্ট কর বা যেটা দেয় পদে, ওটাও দেওয়া হয়েছে। তো আমরা 25,000 আনতে পারিনি, কারণ সাপ্লায়ার 25,000 দিতে পারেনি, তারা 21,000 দিয়েছে, যেহেতু আমরা খুব তাড়াহুড়ো করে চেয়েছি। আর যে কথা বলা হয়েছে যে গাছের বৃদ্ধির মোটেই সহায়ক নয়, আমার মনে হয় এগুলো বিভ্রান্তিকর তথ্য আমরা এভাবে না শুনে, আমরা যারা এটার পিছনে গবেষণা করেছে, যেমন আমি আপনাকে একটা তথ্য দিতে পারি, আমার কাছে আছে 1978 থেকেই কিন্তু এটার উপরে গবেষণা করে একটা রিপোর্ট তৈরি হচ্ছিল অটোয়া, যেটা চায়না গভর্নমেন্ট করেছিল উইথ দ্য হেল্প অফ ইউনাইটেড নেশন। সেই কপিটুকু আমি বন বিভাগে পাঠিয়েছি এবং অনেকের কাছে আছে। আবার চাইলে গণমাধ্যম যদি চায়, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, শুধু আমার অফিসে আসবে আর একটা কপি দিয়ে চলে যাবে। আমরা ডেস্টিনি রিটার্ন দাখিল প্রশ্নে ফিরবো। এই নিয়ে আপনি অনেকবার উত্তর দিয়েছেন, কথা বলেছেন, তারপর একটি তথ্য আমি তুলে ধরছি আপনার কাছে। ডেস্টিনি গ্রুপের মাত্র 3টি প্রতিষ্ঠান হালনাগাদ রিটার্ন দাখিল করেছে। একটি কোম্পানি 2007 সাল পর্যন্ত রিটার্ন দাখিল করলেও 9টি কোম্পানি কোনো প্রকার রিটার্ন দাখিল করেনি, আর 7টি প্রতিষ্ঠানের রিটার্ন দাখিলের সময় হয়নি। রিটার্ন দাখিল প্রসঙ্গে ডেস্টিনির এই যে অনিয়মের কথা বলা হচ্ছে, সে সম্পর্কে আপনি আমাকে ক্লিপ তথ্য দিতে পারেন? তথ্যটি একেবারে অপোজিট। মাত্র 3টি প্রতিষ্ঠানের সময় মতো রিটার্ন সাবমিট হয়নি 2 থেকে 3 বছর। আমি বলছি 3টি প্রতিষ্ঠানের সম্ভব হয়নি। একটি ছিল ডেস্টিনি ইলেকট্রিক, যে হিটাচি ইলেকট্রিক যেটা আছে আমাদের ডেস্টিনি, সেটার অ্যাকাউন্টস আসলে কোনো ট্রানজাকশন নাই, জিরো। সেটা করে ফেলবে, সেটা হয়তো কোনো কারণে কোম্পানি সেক্রেটারি সেদিন বললো যে আমার দৃষ্টিগোচর হয়নি। আরো একটি ছিল যেটা আপনার ডেস্টিনি ফাউন্ডেশন, যেটা হচ্ছে আপনার চ্যারিটি। আরেকটি এই মুহূর্তে আমার মনে নেই। আমরা জানি আমাদের কোম্পানি সেক্রেটারি আমাকে এনশিওর করেছে যে আমি কনফার্ম 3টি কোম্পানির 2 থেকে 3 বছরের রিটার্ন সাবমিট করা হয়নি, 2 থেকে 3 বছরের, আর সবগুলো কিন্তু হালনাগাদ করা আছে। আর যেগুলো বলা হয়েছে তারাই বলেছে এগুলো রিটার্নের সময় হয়নি। আমি জানি না, এই তথ্য বিভ্রাট কিন্তু আমি বলবো এক ধরনের মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা। ধোঁকা এবং প্রতারণা একই শব্দ, এবং আমি এই ধরনের তথ্যকে বলবো ধোঁকা এবং প্রতারণা দেওয়ার যারা চেষ্টা করছে তারা কোন উদ্দেশ্যে দিচ্ছে? একটা হতে পারে অজ্ঞতা, আর একটা হতে পারে উদ্দেশ্যমহল তাদেরকে করেছে, প্রভাবিত করছে। এখন উদ্দেশ্যমহলকে আমি জানি না। এই প্রসঙ্গে একটি প্রশ্ন এসেই যায়। হরতাল অজুহাতে বৈঠকে বসেনি ডেস্টিনি বিষয়ক তদন্ত কমিটি,
এবং এই তদন্ত কমিটি যে প্রতিবেদন দাখিল করার প্রস্তুতি নিচ্ছে তা দায়সারা। এই যে রিপোর্ট করা হচ্ছে বা এই প্রশ্নটি করা হচ্ছে, এটি কারা করছেন বা এই অতি উৎসাহী যে মন্তব্যটি করছেন তারা কেন করছে, আপনার কাছে কি মনে হয়? প্রথম কথা হচ্ছে এই মন্তব্যটির সাথে আমার কোনো রিলেশন নাই, কারণ এটা দায়ী করা হয়েছে সরকারকে পরোক্ষভাবে। কারণ আমি তো আর কোনো প্রতিবেদন সাবমিট করবো না, করা হবে আমার বিপরীতে। এখান থেকে কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারি, এতদিন আমাকে অভিযুক্ত করে যে রিপোর্ট গুলা করা হয়েছে, এখন আমার উপরে তড়ি ঘড়ি করে ভুল কোনো সিদ্ধান্ত যাতে নিতে হয় এই ব্যাপারে প্রভাবিত করার জন্য আমার মনে হচ্ছে এই ধরনের তথ্য সরবরাহ করা হচ্ছে। আমি আমাদের যারা সম্মানিত পরিবেশক তাদেরকে এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন সবাইকে বলবো, আপনারা অনুগ্রহপূর্বক এই ধরনের তথ্য মানে হৃদয়ঙ্গম করা থেকে একটু সতর্ক থাকবেন। কারণ আমি জানি বাজারে কিছু কিছু এই ধরনের হলুদ সাংবাদিকতা আছে। উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট জার্নালিস্ট। এই ধরনের তথ্য পেয়ে ডেস্টিনির মতো একটি বৃহৎ প্রতিষ্ঠান, একটি বৃহৎ গ্রুপ এর 45 লাখ ডিস্ট্রিবিউটর, তারা প্রভাবিত কি হচ্ছে না? এর মধ্যে আপনার কাছে কি ধরনের প্রভাবিত হচ্ছে না, কিন্তু বলছে যে আমার কাছে অনেকে জানতে চাইছে যে এই ধরনের গণমাধ্যম যে একতরফা লিখেই যাচ্ছে, আইন কি তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারে না? তখন আমি একটু দিয়েছি, আমরা ওই কাজটি করব না যে কাজটি তারা করেছে। সেটা কি, আমরা কোনো উত্তেজিত হয়ে উত্তেজনা বশবর্তী কাউকে অভিযুক্ত করব না, আমরা আইনি প্রক্রিয়ায় এগোবো। এবং আমরা এই আইনি প্রক্রিয়া একটা করেছি। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে নিম্ন আদালতে দেওয়ানি মামলা করেছি এবং আরো একটি মামলা প্রক্রিয়াধীন। তো আমরা আমাদের প্রক্রিয়া কিন্তু করে যাচ্ছি। এখন এখানে একটা কথা হচ্ছে এই যে যারা লিখছেন এটার ব্যাপারে আমরা হয়তো প্রেস কাউন্সিলে একটা করতে পারি, সাবমিশন দিতে পারি, সেটা একটা নিয়ম আছে। তবে আমার মনে হয় সরকারের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়, আমি জানি তথ্য ও সংস্কৃতি, আমার মনে হয় আমি অনুরোধ করবো তাদেরও একটা দায়িত্ব বা ভূমিকা নেওয়া উচিত যে এই ধরনের তথ্য বিভ্রাটে আমি আপনি হয়তো ক্ষতিগ্রস্ত হব না, কিন্তু সাধারণ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তার একটা প্রমাণ আমি আপনাকে দিই। সেটা হচ্ছে আমি গণমাধ্যমে পড়েছি যে ডেস্টিনির একটি রিট ছিল, বাংলাদেশ ব্যাংকের যে একটা পর্যবেক্ষণ রিপোর্ট ছিল, সেখানে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বলে আমরা একটা রিট করেছিলাম। মহামান্য আদালত বলেছেন না, এখানে এমন কোন থ্রেট তৈরি হয়নি, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনার এই আবেদন প্রিমেচিউর। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে না বাংলাদেশ ব্যাংক অভিযুক্ত হয়েছে না আমি অভিযুক্ত হয়েছি, এটা জাস্ট একটা সালিসি মতো, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু এটাকে কিছু কিছু গণমাধ্যম এমন ভাবে উপস্থাপিত করেছে, তার ফলাফল তাদের গণমাধ্যমে কিন্তু পরের দিন দেখা গিয়েছে। আপনারা অনেকে পড়েছেন এক ভদ্রলোক এই খবর পেয়ে ইনস্ট্যান্ট হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমি কিন্তু দায়ী করব সেই গণমাধ্যমগুলোকে যাদের এই মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর তথ্যের কারণে একটি প্রাণী কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি সেই পরিবারকেও আমি অনুরোধ করব, আপনারা যদি তার কম্পেনসেশন পেতে চান, আপনাদের উচিত ওই তথ্যকে পুঁজি করে আপনারা কিন্তু কম্পেনসেশন সুট করতে পারেন যে এরকম বিভ্রান্তিমূলক একটা তথ্যের কারণে আমাদের ওই বাবা বা তার ছেলে আছে আমি শুনেছি মারা গেছে। এবং আরেকটা গণমাধ্যমে দেখেছি সুইসাইড করেছে একজন পুলিশ, নাকি রিভলভার দিয়ে গুলি করে মারা গেছে। সেখানেও নিশ্চয়ই একটি পরিবার এখন ইয়ে হয়ে গেছে, এরকম হয়ে গেছে। তার মানে কি, আমি দুটা এক্সাম্পল কিন্তু ওখান থেকে দিলাম, গণমাধ্যম থেকে বোঝা গেল যে তথ্য বিভ্রাটে মানে আমি বলতেছি যে জনগণের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এবং হচ্ছে, এবং এইটা কিন্তু এক ধরনের প্রতারণা, এবং এই প্রতারণার নাম হচ্ছে তথ্য প্রতারণা। আমরা সেই প্রসঙ্গে আসতে চাই। আমরা শুনে থাকি যে ডেস্টিনির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, এই প্রতারণার শব্দটি, এবং যার পরিবর্তে আপনি ফেইল করা শব্দটি ব্যবহার করে থাকেন। আপনার দৃষ্টিতে প্রতারণার সংজ্ঞাটা কি, এবং আপনি যে মিন করেন ফেইল করা ইন দ্য প্লেস অফ প্রতারণা, এই দুটি প্রত্যয়কে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রতারণা হচ্ছে একটি ম্যালাফাইড প্র্যাকটিস, মানে আমি আগের থেকে প্ল্যান করেছি এবং সেখানে সিস্টেমটাকে ডেভেলপ করা হয়েছে ওইভাবে। আর ফেইল হয়েছে যে আমি একটি প্ল্যাটফর্মে কাজ করতে আমি পারফর্মার হিসাবে ব্যর্থ হয়েছি। যেমন আমি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিই। প্রতি বছর যেমন আমরা দেখি আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যেটাকে আমরা বলি ও লেভেল, এ লেভেল পরীক্ষা হয়, সেখানে পরীক্ষার্থীদের একটা বিশাল অংশ
অকৃতকার্য হয়, যেটাকে আমরা বলে থাকি ব্যর্থ। ব্যর্থ বলা যাবে না, অকৃতকার্য। অকৃতকার্য আর প্রতারণা একই শব্দ নয়। যদি হতো তাহলে নিশ্চয় নিউজ এভাবে আসতে পারতো গণমাধ্যমে যে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, এত শতাংশ পাস করেছে, আর বাকি যারা ফেল করেছে তাদের বেলায় লেখা যেত এত শতাংশ প্রতারিত হয়েছে, কিন্তু এটা লেখা হয় না, লেখা হয় অকৃতকার্য হয়েছে। তাহলে সেখানে ইনস্টিটিউশনকে কিন্তু দায়ী করা হয় না। যদি কোনো ইনস্টিটিউশনে কেউ ফেল করে, এটার জন্য ইনস্টিটিউশন দায়ী না, ওই ব্যক্তি দায়ী। আমি এখানে একই কথা বলতে চাই, ডেস্টিনির যে মার্কেটিং সিস্টেম, এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু অকৃতকার্য হওয়ার একটা সম্ভাবনা আছে। এবার আসেন, ডেস্টিনিতে যদি কেউ অকৃতকার্য হয়, দ্যাট ইজ নট দি এন্ড। কেন? আজকে ধরেন কোন ইনস্টিটিউশন থেকে একটি ছাত্র বা ছাত্রী যখন এসএসসি বা এইচএসসি পরীক্ষা দেয়, সে যখন ফেল করে, পরবর্তী বছরে যদি তাকে পরীক্ষা দিতে হয়, তাকে কিন্তু আবার নতুন করে ফি দাখিল করতে হয়। আবার ফেল করলে আবার পরবর্তী বছর আবার ফি দাখিল করতে হয়। ডেস্টিনির ক্ষেত্রে কি দেখেন, যদি আপনি প্রথম বছর চেষ্টা করলেন, পারলেন না, ফেল করলেন, কোনো ফি দাখিলের ব্যাপার স্যাপার নেই। আপনি ফেল করেন নাই, আমার দৃষ্টিতে কিন্তু আমি তাকে ফেল করবো না। আমি বলবো আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারেন না, অ্যাচিভ করেন নাই, বাট ইউ ডিড নট ফিনিশ দি ইভেন্ট। আপনি গেম শেষ হয়নি, গেম চলতেছে 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 চলতেছে, এন্ড ইট ক্যান বি অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট। 5 বছর 10 বছর আপনি চেষ্টা করতে পারেন। সেকেন্ড, কেন এটা প্রতারণা নয়? কারণ আপনার সাথে যখন আমার আর্থিক লেনদেন হচ্ছে, তখন আপনি পণ্যটি নিচ্ছেন, আমি টাকা নিচ্ছি, আপনাকে পণ্য দিচ্ছি, আপনার সাথে আমার প্রাথমিক সম্পর্ক শেষ। এখন পণ্যের সাথে অর্থের যখন লেনদেন শেষ হয়ে গেল, এখানে প্রতারণা হওয়ার সুযোগ কোনো সৃষ্টি হয়নি। শুধু বাকি আছে আপনাকে একটা কমিশন দেওয়ার কথা ছিল, সেই কমিশনটাই দিয়ে দেওয়া হচ্ছে যথারীতি। এখন আমার একটা কথা উত্তর দেন, একজন ব্যক্তি যদি কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি পায় এবং সেখানে যদি কন্ডিশন থাকে, মাসে 24 দিন 25 দিন ডিপেন্ড করে যে কোম্পানিতে যেভাবে উপস্থিত হওয়ার নিয়ম, যদি উনি উপস্থিত হতে না পারেন কোনো কারণ ছাড়া, তার কোনো বেতন হয়? বেতন হবে না। তাহলে কি আমি এভাবে বলতে পারি যে সে প্রতারিত হয়েছে? নাকি আপনি বলবেন সে উপস্থিত হতে অকৃতকার্য হয়েছে কারণ সে আসে না? এখানে ব্যাপারটা নাই। আপনার সাথে আমার একটা ডিল হচ্ছে যে আপনি পরিবেশক হিসাবে আমার পণ্য বিপণন করতে হবে আপনার কাছে বা আপনার মাধ্যমে কোথাও, আমি জানি না কিভাবে, আমি আপনাকে একটা রুট দেখিয়েছি যে আপনি চাইলে এভাবে করতে পারেন। সেইখানে যদি আপনি এই কাজটি করতে যদি ব্যর্থ হন, এইটার সাথে প্রতারণা হওয়ার কোনো সম্পর্ক নাই। প্রতারণা হচ্ছে সেটা যেখানে একটা কমিটমেন্ট আছে, আমি আপনাকে এইটার এগেইনস্টে দেবো, তুমি দেইনি। যেটা আমরা এই জায়গা থেকে শেষ করতে চাই, আমি দিনে এখান থেকে শুরু করার প্রত্যয়। আপনাকে অনেক ধন্যবাদ আলোচনা অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখছিলেন এমএলএফ জিজ্ঞাসা। শেষ করছি আজকের অনুষ্ঠান। আগামী দিনগুলোতে আপনাদের সাথে পাবো এবং অনুষ্ঠান আপনারা দেখবেন আশা করছি। সেই প্রত্যয়ে আজকের মতো বিদায় চাইছি। সবাই ভীষণ ভালো থাকবেন। Thank you.